হা হি হু আহ ইহ উহ আহ ইহ। আহ ইহ উহ। হ্যাঁ হ্যাঁ, হাটাকে সাকিন দিতে হবে আর কি। আচ্ছা, এরপরে শ্রাবণ, তুমি এই দুটা হরফ বলো তো। জি। হ্যাঁ, এই দুটা হরফ বলো। আইন হা। হুম। হ্যাঁ, উচ্চারণ করো হরকত দিয়ে, জবর জের দিয়ে এবং সাকিন দিয়ে। আই উ হা হ্যাঁ, হি হু। মাশাআল্লাহ। এরপরে সাকিন। আহ ইহ উহ হ্যাঁ, আ আ ই উ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। সাব্বির ভাই। গ গি গু খ জি। খি খু আগ ইগ উগ আখ ইখ উখ। মাশাআল্লাহ, যাক, সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। রবিউল ইসলাম ভাই, আইনের উচ্চারণগুলো ঠিক আছে তো আপনার? আচ্ছা, ইনশাআল্লাহ। আপনারা ক্লাস শেষ করে এই তিনটা হরফেরই, যেরকম এখন শুনছি, তিনটা হরফের ভয়েস দিয়ে দিবেন, মনে থাকবে? বিশেষ করে তিনটা হরফের, এই তিনটা এই যে মাখরাজের আর কি ভয়েস দিয়ে দিবেন আর কি, মনে করে। আচ্ছা, যাই হোক, তো আমরা সামনের দিকে ক্লাস শুরু করি। হ্যাঁ, কারোর জন্য অপেক্ষা করে তো আর লাভ নেই। আচ্ছা, দেখ। আচ্ছা, আজকে আমরা 4 নম্বর মাখরাজ থেকে শুরু করব এবং এখন থেকেই জিহ্বার মাখরাজ গুলা শুরু হবে। এতক্ষণ আমরা হলকের 3টা মাখরাজ পড়েছিলাম, এখন হলক বা কণ্ঠনালীটা শেষ, এখন জিহ্বা শুরু হয়েছে, এখন মাখরাজ গুলা জিহ্বা থেকে শুরু হবে। তো জিহ্বার প্রথম 3টি ধাপ রয়েছে। 1 নম্বরে হলো জিহ্বার গোড়া। আজকে আমরা 3টি মাখরাজই পড়বো, কম করেই পড়ি, সমস্যা নেই। তো 1 নম্বরে হলো জিহ্বার গোড়া থেকে, আরেকটা হলো জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, এরপরে আরেকটা হলো জিহ্বার মধ্যখান। তো এই 3টি মাখরাজ আজকে আমরা প্রথমে পড়বো, তারপরে সহজ থাকলে আমরা ওই দিকের 7 নম্বরটা ছাড়া 8 নম্বর, 9 এবং 10 এই 3টা মাখরাজ বলে দেবো, এগুলো সহজ। তো প্রথমে আমরা দেখি 4 নম্বর মাখরাজ যেটা রয়েছে। তো 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া। জিহ্বার গোড়া আমাদের কণ্ঠনালীর শেষে, এটা জিহ্বার অংশটা যেটা রয়েছে, সেই অংশটা থেকে, হ্যাঁ, সেই অংশটা আর কি তার বরাবর তালুর সাথে লেগে যাবে, লেগে গিয়ে হরফটা উচ্চারণ হবে। এই যে এখানে একটা আপনারা চিত্রের মাঝে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা দেখতে পাচ্ছেন সবাই? জি। তো এটা হলো কণ্ঠনালীর শেষ। এই যে এখানে কিন্তু কণ্ঠনালী শেষ হয়েছিল। হ্যাঁ, তো এরপরে হলো জিহ্বার গোড়া। তো এই যে জিহ্বার গোড়া আর কি, যেটা ভেজা থাকে, যেখানে ক ক ক ক ক ক, দেখেন এখানে একটু পানি পানির মতো লাগে উচ্চারণ করার সময়, ক ক ক ক, ভিজা ভিজা লাগে। ক ক ক ক ক ক ক, একদম ক না, ক ক একদম ক ক বললে আর একটু উপর থেকে আসে, কিন্তু এটা আরেকটু নিচ থেকে হবে, ক ক ক ক। আমরা ক খ গড়গড়া খ করার সময় যে পানিটা যেখানে থাকে ক না ক গড়গড়ার, খ খ খ হ্যাঁ 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 হ্যাঁ, ক ক ক ক ক ক ক, ক হ্যাঁ, খ খ ক খ কি কু, ক কি কু, ক কি ক কু আক ইক উক, ক কি কু অক হ্যাঁ, আক ইক উক। অক এক আক অক। ইক অক। হ্যাঁ, তো আমরা একটু পড়ে নিই প্রথমে। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। হ্যাঁ, পড়েন সবাই। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া জিহ্বার তার গোড়া তার বরাবর বরাবর উপরের উপরের তালুর সঙ্গে তালুর লাগাইয়া। সঙ্গে 4 লাগাইয়া। নম্বর মাখরাজ ক জিহ্বার গোড়া, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। কফ কফ। 4 নম্বর 4 নম্বর 4 নম্বর মাখরাজ মাখরাজ জিহ্বার জিহ্বার গোড়া গোড়া তার তার বরাবর বরাবর উপরের তালুর সঙ্গে উপরের তালুর লাগাইয়া। সঙ্গে লাগাইয়া। ক কাই কু ক কি কু কাকিকু ক কাকিকু। ক কি কি কু কু আবার ক কি কাকিকু, কু আকাইকু ক উক, ক কি কি কু কু আক আকাইকু উক, ইক উক অক আক ইক ইক অক। উক কাকিকু, ক কি কু আকাইকু উক, ak অক ইক অক। kakiku আকাইকু উক, kakiku অক ইক কাকিকু, অক। kakiku ক কি কু আকাইকু উক। akaiku অক uku ইক অক। 4 নম্বর মাখরাজ অক জিহ্বার ইক গোড়া, অক। তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। কফ
4 নম্বর 4 মাখরাজ নম্বর জিহ্বার মাখরাজ গোড়া জিহ্বার তার গোড়া বরাবর উপরের তার তালুর সঙ্গে বরাবর উপরের লাগাইয়া তালুর সঙ্গে লাগাইয়া ক কি কু হাকিকু আকিকু আকাইক উক হাকিকু অক হাকাইকুক ইক অক আকাইক উক হাকাইকুক অক ইক অক হাকাইকুক আকাইক ক কি হাকিকু কি কু এটা একদম ক না কিন্তু ক ক ক ক ক ক ক আকাইক ক আকাইক ক আকাইক কু হাকিকু ক আকাইক কি কু আচ্ছা ক তো কি এটা কু গেল আমাদের প্রথম মাখরাজ কাকিক আকাইক উক কাকিক আকাইক উক ক কি বুঝতে পেরেছেন সব? হাকিকু অক ইক জি অক আচ্ছা তো এটা হলো জিহ্বার গোড়া আর কি, একদম আমাদের যে জিহ্বার গোড়াটা রয়েছে সেই জায়গাটা উপরে তালুর সাথে লেগে যায়, ওটা আমরা চিত্রে দেখতে পাচ্ছি। কাকিক আকাইক উক। এরপরে এরপরের যে মাখরাজটা আমরা বাংলা একদম কর মতো, এটা এই যে ক আছে না, এটা হুম একদম কর মতো এই মাখরাজটা। ক এটা হলো 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কাফ কাকিকু কাকিকু, এই যে এটা কাকিকু হ্যাঁ, এটা একটু উপরে, এটা কিন্তু আগের যে মাখরাজটা আমরা পড়েছি না কফ, কফ কফেরটা কিন্তু একটু নিচের দিক থেকে, আর এটা একটু উপরের দিক থেকে, বুঝতে পেরেছেন? কাফ কাফ হ্যাঁ কাকিকু, এটা মানে শুকনা শুকনা জায়গাটা কি থেকে, কু আর ওইটা ছিল ভেজা কাকি জায়গাটা থেকে। হ্যাঁ, 5 নম্বর মাখরাজ, 5 নম্বর মাখরাজ মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর পরের তালুর সঙ্গে লাগাইয়া জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর তার বরাবর উপরের তালুর তালুর সঙ্গে সঙ্গে লাগাইয়া লাগাইয়া কাফ 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 কাকিকু 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 আকিক উক। আকিক এক উক হ্যাঁ, ওইটা ছিল কাকিকু কাকিকু আকাইক উক। কাকিকু কাকিকু হ্যাঁ, পার্থক্য বুঝতে পেরেছেন তো এটা হরফের? কাকিকু ওটা কাকিকু আর এটা হলো কাকিকু, এটা সরাসরি কর মতো, আর এটা কাকিকু ক না, বরং কাকিকু আরেকটু এই কলকলা এরকম করে, কলকলা কলকলা গড়গড়ার জায়গাটা থেকে। দেখেন এখানে চিত্রে আছে, আপনারা একটু দেখে নেন আগে। এই যে এটা দেখেন একদম কর্নারের নিচে বরাবর না, এটা জিহ্বার কালো অংশটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন এটা ভালো করে? আর জি। ওইটা দেখেন আর একটু উপরের দিকে, এটা আর একটু উপরের দিকে না, জি এটা আর একটু উপরের দিকে কিনা, এটা কিন্তু একটু নিচের দিকে দেখেন, আর এটা একটু উপরের দিকে, এটা একদম গোড়া, ওইটা আর কি কফ, কফ একদম গোড়া থেকে জিহ্বার যেখানে থেকে জিহ্বা শুরু হয়েছে, আর এটা হলো একটু উপরে, আর একটু উপরের দিকে। তো উপরেটা ছিল কাকিকু, কি ছিল এটা? কাকিকু হ্যাঁ, কাকিকু কাকিকু। আমরা যেখানে যে অজু করার সময় অজু করার সময় যেখানে গড়গড়া করি, বা এই যে আমরা কখনো ঠান্ডা লাগলে গরম পানি দিয়ে যে গড়গড়া করি, যে জায়গাটা আছে না, ঠিক সেই জায়গাটাই কাকিকু কাকিকু আকাইক উক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এরপরে হলো কাকিকু, এটা কি? জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ কাকিকু 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 আকিক উক। হ্যাঁ, কাকিকু আকিক উক কাকিকু আকিক উক। কাকিকু জি, আচ্ছা। তো এই দুইটা মাখরাজ মোটামুটি আমাদের ক্লিয়ার হয়েছে তো সবার? জি আচ্ছা, ওটা ছিল উপরেরটা, আমি আবারও বলি কাকিকু আকাইক উক, আর নিচেরটা হলো কাকিকু, এটা কর মতো, কাকিকু আকিক উক। কাকিকু কাকিকু এটাই কটার মতো, একদম এই কটার মতো মনে থাকবে সবার এই কাপটা। কাকি আর এটা হলো মধ্যখান পেঁচানো, মানে আমরা কোরআন শরীফে যেগুলা এগুলা খাপ দেখবো না, এই যে এরকম প্যাচ গোছ থাকবে না অনেকগুলা, এই যে এটা নিচে লিখি, কোরআন শরীফে অনেক জায়গায় এরকম প্যাচ গোছ কাপ দেখবেন, বা এরকম কাপ দেখবেন, অথবা এই যে
এরকম খাপ দেখবেন, এগুলা হলো এটার উচ্চারণ, বুঝতে পেরেছেন? আর এটা হলো 2 জি। নক্তা থাকবে, মানে আমি বলতেছি কোরআন শরীফে বা যে কোনো জায়গায় এটা হলো 2 নক্তাওয়ালা কফ, মানে এটা গোল মাথা এবং 2টা ফোঁটা থাকবে, বুঝতে পেরেছেন? জি। জি আর ওটা হলো এই যে নিচে লিখলাম যেটা মধ্যখান পেছানো থাকবে, যে এরকম এটা পেশ থাকবে, বা এটা হলো কাফ আলিফ, এটাকে আমরা কাফ আলিফ বলে চিনি। আর এরকম মানে এরকম যেগুলো আছে এগুলো হলো কাফ, কা কি কো। আর এই যে 2 নক্তাওয়ালা যেগুলো থাকবে কাকিকু, এটা ক কি কো, ক কি কো। কাকিকু, বুঝতে পেরেছেন? কাকিকু। বুঝতে পেরেছেন আপনারা? জি। জি আচ্ছা, এই 2টা মাখরাজ মোটামুটি ক্লিয়ার তো সবার নাকি? জি জি। আচ্ছা, শুকরান। এরপরে আমরা 6 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে, মানে জিহ্বার মধ্যখান, আর এটা হলো জিহ্বার মধ্যখান, মধ্যখান জিহ্বার মধ্যখান, মধ্যখান, মধ্য। জি, জিহ্বার মধ্যভাগ আর কি, জিহ্বার মধ্যভাগ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়। এটা আমরা যে মুখের খালি জায়গাটা আছে না, মুখের খালি জায়গাটা ভিতরে, জি। সেই অংশের যে জিহ্বাটা রয়েছে না, জি তালু হ্যাঁ হ্যাঁ, তালুর নিচে যে জিহ্বার অংশটা যেটা রয়েছে আর কি, জিহ্বার অংশটা মাঝখানে, এটাকে বলা হয় জিহ্বার কি, জি মানে মুখের খোলা জায়গায় বা- খালি জায়গাটা যে জিহ্বার অংশটা রয়েছে না আমাদের, জি। জি তো এটা হলো জিহ্বার মধ্যখান, এটা কি জিহ্বার মধ্যভাগ। এই যে আপনারা মধ্য। দেখেন এখানে চিহ্ন দেখতে পাচ্ছেন কালো কালো, তো এগুলো হলো জিহ্বার মধ্যভাগ। এই যে ঠিক মাঝখানের যে অংশটা আর কি, জিহ্বার খোলা জায়গাটা, মুখের খালি জায়গায় খোলা জায়গায় যে অংশটা, সেটা হলো জিহ্বার মধ্যভাগ। যাই হোক, তো এই জিহ্বার মধ্যখান থেকে 3টা হরফ উচ্চারিত হবে। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, জিহ্বার মধ্যখান, জিহ্বার তা মধ্যভাগ মধ্যভাগ তার বরাবর তার উপরের তালুর বরাবর সঙ্গে, তার সাথে লাগাইয়া জিহ্বার মধ্যভাগ জিহ্বার তার মধ্যভাগ জি, আমরা তার পড়ি নেই। বরাবর জিহ্বার মধ্যভাগ 6 তার নম্বর বরাবর উপরের মাখরাজ, তালু লাগাই। 6 6 নম্বর নম্বর মাখরাজ, মাখরাজ জিহ্বার মধ্যভাগ ছয় তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, পড়েন, 1-2 বার পড়েন। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যভাগ জিহ্বার মধ্যভাগ জিহ্বার তার মধ্যভাগ তার বরাবর বরাবর উপরে উপরের তালুর তার সঙ্গে লাগাইয়া। লাগাইয়া 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যভাগ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, জিম শিন ইয়া। জিম শিন ইয়া 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যভাগ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। জিম জিম শিন শিন ইয়া। ইয়া জিম শিন জি, ইয়া। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যভাগ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, জিম শিন ইয়া। 6 6 নম্বর নম্বর মাখরাজ মাখরাজ জিহ্বার মধ্যভাগ তার তার মধ্যভাগ বরাবর তার উপরের তালুর সঙ্গে লাগাইয়া। তালুর সঙ্গে লাগাইয়া জিম জিম শিন ইয়া ইয়া। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যভাগ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, জিম শিন ইয়া। 6 নম্বর জিহ্বার মাখরাজ 6 জিহ্বার নম্বর মধ্যভাগ মাখরাজ তার জিহ্বার বরাবর মধ্যভাগ উপরের তার তালুর বরাবর সঙ্গে উপরের লাগাইয়া। তালুর সঙ্গে লাগাইয়া জিম জিম শিন ইয়া এখানে আমি এখানে লিখেছি জিহ্বাটা একদম তালুর সাথে লাগিয়ে হলো জিম, জিহ্বাটা একদম তালুর সাথে লাগিয়ে কি জিম জিম। জিম এই যে এখানে আমরা চিত্রে দেখি, এই যে তালুটার মাঝে আর জিহ্বার মাঝে কোনো ফাঁকা দেখতে পাচ্ছেন কি? উপরের যে কালো খয়েরি কালার যে অংশটা হলো জিহ্বার মধ্যখানে, এটা কি এই যে তালু, এটা কি এটা হলো তালু, আর এটা হলো আমাদের জিহ্বা। তো জিহ্বা আর তালুর মাঝে কোনো ফাঁকা দেখতে পাচ্ছেন এখানে? জিম না। না তো ফাঁকা নেই। তো জিহ্বার মধ্যখানটা উপরের তালুর সাথে একদম পরিপূর্ণভাবে লাগিয়ে জিম, এই যে আমরা বাংলাতে বর্গীয় জ উচ্চারণ করি না, বর্গীয় জ, জি জাম জাম, জাম। যা জি জু এরকম বলি না, যা যা যা, জি জি এরকম বলি কিনা, জি জাম, জি জাম, যা জি জি জু, যা জি। তো এখান থেকে আর কি, যা জি জু, তো জিমটা হবে জিহ্বার মধ্যখান থেকে একদম লাগে, যা জি জু, যা জি জু, যা জি জু যা হ্যাঁ, জি যা জু জি জু যা জি জু বর্গীয় জর মতো, যা যা জি জি জু। জু যা জি জু যা জি জু। দেখেন এখানে জিম উচ্চারণ করেন আপনি, আপনার জিহ্বার মধ্যভাগটা উপরের তালুর সাথে ঠিক
সমানভাবে লেগে যায় না, একদম পরিপূর্ণভাবে লেগে যায় কিনা? জি জি হ্যাঁ, যা জি জু। জি দাদু যা যা জি জু জি তো মানে এরকমই ভাবে হবে, জিহ্বার মধ্যভাগটা তালুর সাথে লেগে একদম চেপটে লেগে উচ্চারণ হবে, যা জি জু, যা জি জু যা জি জু যা জি জু হ্যাঁ যা জি জু জু। যা জি জু আজ ইজ উজ, আজ ইজ উজ। আজ আজি ইজ ইজ উজ উজ আজি হ্যাঁ, ইজ উজ এই যে আমরা আজ বাংলাতে যে আজ আজ ইজ উজ আজ উচ্চারণ করি না, আজ আজ দেখেন জিমের উচ্চারণও আজ আজ, আজ ঠিক না? আজ ইজ আজ জি ইজ উজ, জি আজ উজ উজ, আজি ইজ উজ আজ ইজ উজ আজি ইজ উজ উজ আজ ইজ উজ। আজ ইজ আজি উজ ইজ উজ যা জি আজ জু, ইজ উজ আজ ইজ উজ। যা যা জি জু যা জি জু আজি আজ ইজ উজ ইজ আজ উজ ইজ উজ যা জি জু, আজ ইজ উজ। যা যা জি জু জি আজ জু ইজ আজি উজ ইজ উজ আচ্ছা, এরপরে শিনটা দেখেন, শিনটা উচ্চারণের সময় একটু ফাঁকা থাকে, একটু তো শিন উচ্চারণের সময় জিহ্বার মধ্যভাগটা এবং তালুর মাঝে একটু ফাঁকা থাকে, বেশি না, সামান্য। তো লেগে যায় এরকম, মানে লাগেতে লাগে না আর কি, কিছু কিছু লাগে কিছু কিছু লাগে না, ঠিক এরকম। জিমটা যেরকম একদম লেগে যায় ঠিক এরকম না, বরং কিছু কিছু লাগে কিছু কিছু ফাঁকা থাকে, ঠিক এরকম আর কি। যে সা শি সু, সা শি সা শি সু, শা শি সা। শু যা তো শি দেখেন শু উচ্চারণের সময় কিন্তু ঠিক লেগে যায় না, লেগে যায় কি? না না শাশিশু যা হ্যাঁ, শি শু সা শি শা শি শু শু যা শি শা শু শি শু শা শা শি শি শু জি, শাশি শা হ্যাঁ, শি সা যা শি শি সু। শু শা শি শু শাশি তো মানে শিনটার ক্ষেত্রে কি একটু ফাঁকা থাকে, শিনটার ক্ষেত্রে ফাঁকা থাকে, বুঝতে পেরেছেন? জি জি তো শিনটার ক্ষেত্রে একদম লেগে যায় না, বরং একটু ফাঁকা থাকে, সা শি সু, সা শি সু। আশ ইশ উস, আশ ইশ উস, আশ ইস উস যা শি সা শু শি সু, আশ ইশ উস, শাশিশু আশ ইশ উস, আশ ইস উস সা শি সু, আশ ইশ উস, শাশিশু সা শি আশিশুস সু, আশ ইশ উস। শাশিশু আশিশুস হ্যাঁ, তো শিনের উচ্চারণটার সময় আমরা সবাই খেয়াল করি জিহ্বার তালু, মানে জিহ্বার মধ্যখানটা তালুর সাথে একদম কি করে না, লেগে যায় না, একদম লেগে যায় কি, লেগে যায় না কিন্তু। সা শি সু আশ ইশ উস, সা শি শা সু। শি শু আশ ইশ উস শা শি শু আশ ইশ উস শাশি হ্যাঁ, হ্যাঁ, সা শি সু, শা সা শি শি শু সু যা আশ শি ইশ, হ্যাঁ, আশ ইশ উস, আশ ইশ উস। তো এখানে জিহ্বার মধ্যখানটা তালুর সাথে কি করে না, একদম লেগে যায় না। সা শি সু আশ ইশ উস, আশ ইশ উস, সা শি আশ আশ ইশ উস জি, শা সা যা শি 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 সু শু আশ শা ইশ শি উস, শু আশ ইশ যা উস শি শু আশ শা আশ ইস শি ইশ শু উস, আশ ইশ সা শি সু আশ ইশ যা উস, শি শু আশ শা ইস শি উস শু আশ ইশ উস সা শি সু আশ ইশ উস। শা শি শু আশ ইশ উস যা আচ্ছা, শি শু আশ এটা ইস সহজে উস বাংলাতে, এটা মনে করেন আমরা তালব্যস্য উচ্চারণ করি না, তালব্যস্য বাংলায় জি তালব্যস্য উচ্চারণ তালিবাত করি কিনা, এটার মতো। এই যে সা শি সু, আমরা তো তালব্যস্য ঠিক উচ্চারণ করি না এখন, হ্যাঁ না, তালব্যস্য ঠিক উচ্চারণ করি। সা শি সু এটার উচ্চারণ হয় যেমন শনিবার, হ্যাঁ শনিবার, শান্তি ইত্যাদি শব্দের মধ্যে দেখেন এটা অবিকল শিনের মতো, তো শিনের উচ্চারণটা তালব্যস্যর মতো, কিসের মতো? তালব্যস্য মতো তালব্যস্যর মতো, ঠিক তালব্যস্যর মতো। সা শি সু আশ ইশ উস, বুঝতে যা পেরেছেন? শি শু আশ ইস জি উস আশ ইশ উস আর ইয়াটা দেখেন, ইয়াটা উচ্চারণের সময় জিহ্বার মধ্যকান এবং তার তালুর সাথে লেগে না, একদম লাগে না, একদম লাগে না, একদম
লাগে না। দেখতে পাচ্ছেন? জি জি তো এখানে দেখেন এই যে এই জায়গাটার মধ্যে জিহ্বার মধ্যখান এবং তালু, উপরে যে তালু রয়েছে এর সাথে কিন্তু একদম লাগে না, একদম লাগে না, লাগে না। বরং আলাদা আলাদা, পৃথক পৃথক। কিন্তু জিহ্বার মধ্যখান এবং তালু কি একদম পৃথক। পৃথক। বুঝতে পেরেছেন এটা? দেখেন জি এখানে আমি উচ্চারণ করি ইয়ে 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 ইয়ে, এই যে ইংরেজিতে ইয়া উচ্চারণ করেন, ইয়া জবর ইয়ে, ইয়া জবর ইয়ার মতো উচ্চারণ, ইয়া জবর ইয়া, ইয়ে 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 উচ্চারণ ইয়ে করি না ইয়া আমরা, ইয়া ইয়ে ইয়া ইয়ে। আর ইয়ে ই ই ইউ, পেশের উচ্চারণ ইউ এর মতো, একদম ইউ এর মতো, ইয়া পেশ ইয়া ইউ, ই ইয়া ইউ, জের ই, ইয়া জবর, ইয়া জবর ইয়ে, ইয়া জবর ইয়ে, ইয়া 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 জের ই, জবর ইয়ে, ইয়া পেশ উ, ইয়া জবর ইয়ে, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ইয়া 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 ই ইয়া ইউ। ই ইউ, হুম। ইয়া ই ইউ, আর ইয়া সাকিন অবস্থায় এই তিনটার উচ্চারণ আগে কমপ্লিট করে নেন। জবর অবস্থায় ইয়া ই, ইয়া ই ইউ, ইয়া ইয়া ই উ ইয়া ই উ ইয়া ই উ ইউ ইয়া ই ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইয়া ইউ, উ ইয়া ইয়া ই ই ইউ, ই, একদম ই না, এরকম না, ই ই হালকা ভাবে, ইয়া ই ইউ, ইয়া ই, ইয়া ইয়া ই ই ইউ, ইউ, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ, ইয়া ইয়া ই ইয়া ই ইউ। ইউ, হ্যাঁ, আর ইয়া ই এই ইউ হরফটার ইয়ার উচ্চারণটা সাকিন অবস্থায় রস্যইর মতো। কিসের মতো? মনে রস্যের করেন মতো। এই নিশ্চয়ই। রস্যইর আগে যদি আমরা কোনো অক্ষর লাগাই, যেমন নাই, আরে এটা আসে না এখানে, কথার কথা, আমার তো এখানে ওই পিডিএফটা খোলা দরকার ছিল। ধরেন আমরা যদি নাই যাই লিখি না, নাই যাই, এরকম শব্দ বাংলাতে আসে না, জি যেমন নাই, তো নুন ইয়া জবর নাই, নুন ইয়া জবর নাই নাই, ইয়া জবর নাই, অথবা আই, ইয়া ইয়া জবর, হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জবর আই আই, আই, তো এটার মতো উচ্চারণ। তো আবার জেরের ক্ষেত্রে ইয়া ই হয়ে যাবে, ইয়া ই আই, ই উই, আই ই উই। আই কারণ আই উই ই উই, জেরের আই উচ্চারণটা লম্বা হয়ে যায় কেন? আমরা সাধারণত দেখি রস্যইটা আর জেরটা কিন্তু ঠিক সেম। আমি একটা পিডিএফ বের করি আপনাদের সুবিধার বোঝানোর জন্য, অনেক সময় এটা পেশ লাগতে পারে আপনাদের কাছে। মনে করেন আমরা সরায়া ম আমি লিখলে, সরায়া ম আমি, এটা আমি বলে ফেলি না, এটা কোনো লম্বা করি, না লম্বা করি, কিন্তু এখানে না দেখেন একটা রস্যই লিখলে আমি, এরকম একটু লম্বা হয় না আমাদের উচ্চারণটা, জি আমি, আমি। তো এরকম ভাবে জেরের পরে যদি এটা আসে, জেরের পরে যদি এটা আসে, তাহলে Yes. উচ্চারণ অন্য কোনো হয় না, বরং এটার উচ্চারণটা কি হয়ে যায়, এই যে এরকম জের, এখানে রস্যইর উচ্চারণটা লম্বা হয়ে গেছে, সেখানে জেরের উচ্চারণটা কি হয়ে যাবে, আমি, লম্বা হ্যাঁ, হবে একটু লম্বা হয়ে যাবে। এখানে যেমন রস্য, এই যে রস্যিকারের উচ্চারণটা, এই রস্যই আসার পর তার আকারের উচ্চারণটা কি হয়ে গেছে, একটু লম্বা হয়েছে। রস্যইটা তার মাঝে কি হয়ে গেছে, গোপন হয়ে গেছে না, আমি আমি, তার মাঝে গোপন হয়ে গেছে কিনা, রস্যিকারের মাঝে, রস্যিকারের মাঝে রস্যইটা গোপন হয়ে গেছে না, এই রস্যিকারের মাঝে আমি, এটার কোনো আমি, ভিন্ন উচ্চারণ হচ্ছে, আলাদা কোনো উচ্চারণ হচ্ছে, নাকি এটাই লম্বা করে ফেলছি, এটার মাঝে গোপন করে ফেলছি? আমার কথাটা কি বুঝতে পারতেছেন আপনারা? জি এরপরে এই আরবি তো ঠিক এরকম, এই যেরকম আমি লিখলাম, হ্যাঁ, হামজা, হামজা জবর আমিম জের মি, কি লিখছি আমি না, হ্যাঁ এরপর যখন একটা ইয়া সাকিন দিয়ে দিব, আমি কি হয়ে যাবে, একটু লম্বা হয়ে যাবে, কি হয়ে যাবে, আমি হ্যাঁ আমি আমি। লম্বা হয়ে যাবে তো এর উচ্চারণটা আর কি এরকম, আই ই উই, আই ই আই উই, জেরের অবস্থায় এটা। আই ই উই হ্যাঁ, তো আমরা আবার উচ্চারণ আই, করি, জা জি জু, আজ ইজ যা উজ, জি জু ইজু, আজ ইজ উজ শাশিশু, শা শি শু, আশ ইশ উশ, শাশি আশ ইশ উশ শাশিশু, শা আশিশুষ, আশ ইশ উশ ইয়া ই উই, ইয়া ই ইউ,
ইয়া ই ইউ ইয়া ই ইউ ইয়া ই ইউ ইউ ইয়া ইয়া ই ই ইউ ইউ ইয়া ই ইংরেজিতে ইউ এই যে ইংরেজির ইয়ার উচ্চারণ হলো ইয়া জবর ইয়া, আর হ্যাঁ ইয়াজের ই হলো এই যে ইংরেজিতে ই, বুঝছেন? জি আর ইয়া পেশ ইউ, ইয়া পেশ কি ইউ, ইউ ইয়া ই ইউ ইয়া ই ইউ ইয়া ইউ ইয়া ই ইউ আই ইয়া ই ই উই ইউ আই ই আই উই ই আই উই ই উই আই ই উই আই আই ই ই উই। উই আই ই উই আই আচ্ছা, ই তো উই এগুলা এই পর্যন্ত মাখরাজ গুলো আপনারা তিনটা বুঝতে পেরেছেন তো? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন ইনশাল্লাহ। আশা করি সমস্যা হবে না, একটু খেয়াল করবেন। ওটা কফ ক কি কু ক কি কু قاقي ক কি। قاقي এনে أقيق আচ্ছা, তো এই হলো আর কি বিষয়। আর আমরা এই দদের মাখরাজটাকে আরেকটা ক্লাস আগামী ক্লাসের জন্য রেখে দিই, এটা একটু কঠিন, সময় হবে না আমাদের। আমরা এই লামের এবং নুনের এবং রর মাখরাজটা একটু দেখে ফেলি। এটার পড়ারও দরকার নাই, মাখরাজ গুলা এরকম। আমাদের তো হরফ উচ্চারণ হওয়াটা মেইন উদ্দেশ্য, তাই না? মেইন উদ্দেশ্য জি কি? আমরা তার নুরানি শিক্ষার্থীদের মতো উচ্চারণ কি আমরা কি পরীক্ষা দেব না কোথাও যে অমুক মাখরাজটা কোথায় থেকে হয়, এরকম তো আমার উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো কি হরফগুলা শুদ্ধ করা। এর সঠিক জন্য আমরা উচ্চারণ একটু হ্যাঁ 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 শুদ্ধ করা সহযোগিতার জন্য কি বাংলাগুলা পড়ি। তো যেগুলোর মাঝে আমাদের বাংলা দরকার নাই সেগুলো পড়ারও তেমন দরকার নাই। এই যে এখানে দেখেন কথার কথা লাম, এটা আমরা সহজেই লাম সবাই উচ্চারণ করতে পারি, কারো কোনো প্রবলেম নাই। এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে না পারি। বাংলাদেশ লাম সবাই ল উচ্চারণ করেন না, ল জি ল এই লর মতোই। ল আলি লা আলি লু, এটা কি হবে? লা আলি জবর অবস্থায় লা, লালিলু হ্যাঁ লা আলি লু। সাকিন অবস্থায় উচ্চারণ লাম করেন তো। আল ইল উল হ্যাঁ আল ইল উল। এই যে আমরা যেমন লটাকে যদি সাকিন আলিলু অবস্থায় উচ্চারণ করতে চাই, তাহলে এর পূর্বে সরায় আনলে কি হবে? সাকিন হয়ে যাবে না? হুম মানে আমি বলি এটা আল নিয়ম বলি, আরবিতে সাকিনের যে উচ্চারণটা না, আরবিতে সাকিনের জি যে উচ্চারণটা, সেটা হলো বাংলাতে যদি কোনো একটা অক্ষরের মাঝে আকার মুক্ত থাকে, শেষে থাকে, এবং আকার মুক্ত থাকলে বাংলাতে একটা অক্ষর কি থাকে? শুরু বাংলাতে আবার একটা নিয়ম হলো যে শুরুতেও আকার ইকার ছাড়া আসতে আসতে পারে, কোনো কার ছাড়া হরফ না আসতে পারে, কিন্তু আরবিতে কোনো কার ছাড়া শুরুতে শব্দ আসতে পারে না। আমি একটা জিনিস বোঝানোর জন্য যেটা বলছি, যে বাংলাতে আকার ইকার ছাড়া হরফের মানে অক্ষরের যে উচ্চারণটা হয়, যেরকম আমরা বলি কি হ্যাঁ আম, এই যে মর যে উচ্চারণটা হয়েছে না আম, জি জি আরবিতে জি মিমটাতে আম যখন সাকিন হবে তখন কিন্তু সেই ঠিক উচ্চারণ হবে। যেমন হামজা মিম জবর আম, হামজা মিম আম জবর কি আম, এখানে কিন্তু মিমটাতে আম সাকিন হবে। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনারা সেটা বুঝছেন কিনা, যে বাংলাতে অক্ষরটা যখন আকারিকার মুক্ত থাকে তখন যে উচ্চারণটা হয়, আরবিতে হরফটাতে যখন সাকিন থাকবে ঠিক সেই উচ্চারণটা হবে। বুঝতে পেরেছেন? আর যেরকম জি লামটাতে ভগ্নাংশ সাকিন থাক হবে আর কি হ্যাঁ 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 হ্যাঁ। লামটাতে সাকিন হলে সেই উচ্চারণটা হবে, মানে বাংলাতে লটা যখন মুক্ত থাকে তখন যে উচ্চারণটা হয় সেই উচ্চারণটা হবে, মানে হরফটার পুরো স্টপ হয়ে যাবে। লাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আম তো লা লিলু আল ইল উল, লা লিলু আল ইল উল, এই আল উচ্চারণটা ইল সবাই উল পারি না লামটা? কারো কোনো সমস্যা তো নাই? জি লালিলু আল হ্যাঁ ইল সহজ উল না কারো কোনো সমস্যা আছে? আপনাদের কারো কোনো প্রবলেম আছে এটাতে? আশা করি থাকার কথা জি না। না না আচ্ছা, এরপরে নুনটাও সেই স্বাভাবিক, আমরা বাংলাতে দন্তান্ন উচ্চারণ করি না, নুন দন্তান্ন, হুম জি বা ইংরেজিতে ইয়েন, যেমন এটা উচ্চারণ করেন জি তো আপনারা, দেখি কিভাবে উচ্চারণ করবেন। নুন হ্যাঁ নুন নুন, হ্যাঁ নুন উচ্চারণ করেন জবর জের দিয়া নুন তাস দিয়ে। হ্যাঁ নান নানিনু আন এরপরে ইন সাকিন। উন আন ইন উন আন আন ইন ইন উন উন হ্যাঁ উন এই তো সেম, আন এটা ইন সবাই উন পারে, এটা উচ্চারণে কোনো সমস্যা নেই। না নিনু আন ইন উন। উন উন এই যে আপনারা দেখেন এখানে, নান ইন আন এখানে ইন উন জিহ্বার আগাটা কি লেগে আছে? দাঁতের মাড়ির সঙ্গে লেগে আছে। আর এখানে একটু আচ্ছা হলো পার্থক্য, আমাদের যে তালুটা রয়েছে না, একটা গোল টাইপের জায়গা, যেটা জি উঁচা অংশটা নুনের ক্ষেত্রে সে উঁচা অংশটাতে লাগবে। বুঝতে পেরেছেন? দেখেন জি আপনি স্বাভাবিকভাবে উচ্চারণ করলে দেখেন না নিনু, সে উঁচা অংশটাতে লাগে না গিয়ে না জিহ্বার আগাটা? নিনু জি না ওখানে নিন লাগে আর লামটা না লাগে দেখেন নিনু মারির মারির এনে জিভে, লা যে উপরের দাঁতের মারি লা লিলু, অবিকল লালিলু একরকম লালিলু স্পষ্ট লেগে যায়, এমনিতে জি অটোমেটিকলি লেগে যায়। তো এই গেল আর কি দুইটা লালিলু মাখরাজ, খুবই সহজ, এটা আমরা সবাই পারি। এরপরে র, রটার র এমনিতে স্বাভাবিক সহজ, কিন্তু রটা যখন পূর্বারিক হয় সেগুলোর নিয়ম আসবে সামনে, তখন একটু আর
মানে রটা মোটা করে যখন পড়তে হয় তখন এই যে ডয় শূন্য র আছে না আমাদের বাংলাতে, জি এটার মতো উচ্চারণ হয় আর র র র রু র রু র র রু। আর এটার জি। স্বাভাবিক উচ্চারণ হলো অন্তুস্থ র। রো স্বাভাবিক উচ্চারণ র অন্তুস্থ র। র র রি রু র র রি রু আর ইর র উর। রি রু আর এর ওর র রি রু আর ইর ওর আর এর ওর র রি রু আর আর ইর ইর উর। র রি রু রো আর 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 ইর ইর ওর। ওর আর এর ওর এটার উচ্চারণ আরো স্পষ্ট হবে, মানে এখন তো আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করবো যতটুকু পারি, কারণ রর কিছু নিয়ম আছে, মানে রটা হরফ কখন মোটা হবে কখন বারিক হবে, আর কিছু র আছে। যেমন রটা যদি জবর বিশিষ্ট হয় বা পেশ বিশিষ্ট হয় তখন রটাকে মোটা করে পড়তে হবে, যেমন র রু র রু। আর জের র বিশিষ্ট হলে রি রু রি র রি রি। রি র রু রি র রি র রু রি র রু র রি রি। র রু রি আচ্ছা, আর ইর উর আর আর ইর উর। এর ওর আর ইর উর আর হ্যাঁ। ইর উর তো এটা আর উচ্চারণ আপনার এমনিতে স্বাভাবিকভাবে কিন্তু সহজ। আমাদের নুন উচ্চারণের সময় জিহ্বার আগাটা যে জায়গায় গিয়ে লাগে না, জি নুন উচ্চারণের সময় ঠিক সেই জায়গাটাতেই লাগে, কিন্তু এটার হলো উল্টা র পিঠ লাগে, মানে জিহ্বার ওইটা নুনের ক্ষেত্রে লাগে উপরের পিঠটা, আর রর ক্ষেত্রে লাগবে জিহ্বার যে নিচের পিঠটা আছে না, জিহ্বার মাথার একটু ঘুরে গিয়ে লাগে ওই সাইডটা। র র দেখেন র অটোমেটিকলি র র র র হ্যাঁ র র নিচের সাইডটা র লাগে না, জি আর নিচের দিকটা। জি, র এটাই হ্যাঁ হলো র আর কি উচ্চারণের র। র তো র মানে এগুলা র একটু মানে আপনারা একটু দেখে আর নিবেন। আমি হয়তো আপনাদেরকে এগুলা দেইনি এখনো, পিডিএফটা আমি আজকে ইনশাল্লাহ দিয়ে দেবো। হ্যাঁ, আজকে ইনশাল্লাহ দিয়ে দেবো। তো আমাদের মাঝে এই দদের মাখরাজটা রয়েছে, এটা একটু কঠিন, তাই এটা আজকে আমি পড়ালাম না আর কি। এটা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা দদ শুরু করব, এরপরে আমরা এই 11 নম্বর মাখরাজে চলে যাব। মনে থাকবে সবার ইনশাল্লাহ? ইনশাআল্লাহ তো এগুলো একটু বারবার একটু দেখে নিবেন। আজকে মানে আমার একটু আসলে সময় কম, ব্যস্ততা বলতে একটু প্রস্তুতি আছে।